ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। যারা ক্ষমতায় আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসে। তারা কিন্তু এখন বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবল দেওয়া যায়। ডক্টর ইউনূস বর্তমান সরকার এই দেশ চালাতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে আমরা চরম ভুল করেছি। হ্যাঁ দর্শক, এমনটাই দাবি করছেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুরুতে ডক্টর ইউনূসকে বিশ্বাস করে তার হাতে ক্ষমতা তুলে দিলেও সেটা ফল কিন্তু এখন হারে হারে টের পাচ্ছেন সমন্বয়ক হাসনাত ও সার্জিসরা। ফলে কিন্তু এখন ডক্টর ইউনূসকে পদত্যাগের হুঁশিয়ারি দিচ্ছেন দেশের জনগণ, যেটি নিয়ে আজকে মুখ খুলেছেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তাহলে দর্শক বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফেসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। এই সরকার প্রতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে কি বিপ্লবী সরকার, কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, আজকে কিন্তু এই সরকারের 2 মাস হয়েছে, আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। এখন দেখেন 25শে ফেব্রুয়ারি 2009 যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে তখন আমি ক্লাস 6-এ পড়ি এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা 5, 6, 4 বা আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে 36 দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে, আর বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। দেখেন ওই যে সার্জিস কিছুক্ষণ আগে বলছিল ডিজিএফ এর যে নির্যাতনের বিষয়গুলো, ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত। গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই এর নাম দেখেছি, সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত। তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে, নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে, নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি, আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে। আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না। এই কারণে বিশ্বাস করতে চাই না, গ্রামে একটি কথা বলে যার একবার চুন খেয়ে জিহ্বা পুড়ে যায় পরবর্তী তার দই দেখলে হচ্ছে তার ভয় পাই। আমরা যেহেতু ইতিহাসের প্রত্যেকটি স্তরে আমরা প্রতারিত হয়েছি, এই কারণে এখন ক্ষমতায় যারা রয়েছে আমরা তাদের থেকেও আমরা মাঝে মাঝে আমরা আশা হারাই যাই। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এটা যে একটা বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের চেতনা আপনারা ধারণ করুন এবং ডিসিশন গুলো যেন খুব রেপিড হয়। ডিসিশন গুলো যদি আপনারা সংবিধান এবং নিয়মের বেড়াজালে সবসময় রেখে দেন আমরা কিন্তু আবার আশাহত হতে থাকবো। সেই জন্য আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব বিভিন্ন কমিশন গঠন করে দিয়ে যারা বঞ্চিত ছিল তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন সেটির জন্য আপনারা যথাযথ হচ্ছে পদক্ষেপ নেবেন। সর্বশেষ আমি গতকাল একটি রিপোর্ট দেখেছিলাম যে খুব সম্ভবত মেজর জিয়া, জেনারেল জিয়া এবং হচ্ছে তারেক সিদ্দিকী, ওনারা বেসিক্যালি বাংলাদেশে হচ্ছে রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করতেন এবং রয়্যাল যে পুরো এজেন্সিটা চালাতেন ওনারা হচ্ছে বাংলাদেশের স্পোক্স পার্সন হিসাবে কাজ করতেন। একটা সার্বভৌম দেশের মধ্যে, একটা সার্বভৌম একটা দেশে, একটা পার্শ্ববর্তী একটা দেশের ইনফ্লুয়েন্স কি পরিমাণ ছিল যে লয়ার অফিস ক্যান্টনমেন্টের মধ্যেও ছিল। সুতরাং এতদিন পর্যন্ত যে নিশ্চুপ ছিলেন এখন একদম অজু করে একদম সাধু হয়ে যাবেন সেই সুযোগটি নেই। আপনাদেরকে অপরাধ স্বীকার করতে হবে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যে ক্ষমা চাওয়ার পূর্বে তাদেরকে মাফ করে দিচ্ছে, আর আমি ক্ষমাই তো চাই নাই। আমরা কি শুনেছি যে আওয়ামী লীগ এর পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে তাদের এই গণহত্যার জন্য তারা কি মাফ চেয়েছে? তারা মাফ চাওয়ার পূর্বে আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন? আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি করে বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না। এবং 2014 সালে, 2018 সালে এবং 2024 সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তারা মূলত ফ্যাসিস্ট সরকারকে তারা ফুট সোলজার হিসেবে কাজ করেছিল। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে উনি টুপ করে দেশে ঢুকে যেতে চান, উনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল। এখনো পর্যন্ত উনি দাবি করছেন উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, ওনার স্ট্যাটাসটা। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে
বিগত যে 3টা সংসদ ছিল এই 3টা সংসদকে কেন অবৈধ ঘোষণা করা হবে না? কারণ কনস্টিটিউশনে ছিল যে ডেমোক্রেসিকে আমাদেরকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। তারা যেহেতু ডেমোক্রেসি হত্যা করেছে এবং হত্যা করার কাজে অংশগ্রহণ করেছে, সুতরাং এই 3টা সংসদে যারা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে। তাদের সংসদ সদস্য কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সংসদ সদস্য হিসেবে যে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছে সেগুলোকে আবার রাষ্ট্রে ফেরত দিতে হবে, কারণ এগুলো আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদের একটা জায়গায় মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমরা হয়তো এই আন্দোলনটা 36 দিনের ছিল, এই আন্দোলনটা 36 দিনের না। আমরা হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক সবাইকে সাথে নিয়ে আমাদের রাষ্ট্র গঠনের কাজ করতে হবে। 5 তারিখের পূর্বে এক ধরনের আন্দোলন ছিল, এখন 5 তারিখের পরবর্তী পুরো সময়টা আরেক ধরনের আন্দোলন, এবং সেটা হচ্ছে ঘটনের আন্দোলন, এবং এই আন্দোলনটি হচ্ছে দীর্ঘস্থায়ী। আমি আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে, আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে, কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে, কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে। আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে। এই যে অন্যায়গুলো, এই যে অবিচারগুলো, এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে, আমার ভাই বোনদের জীবনের বিনিময়ে যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে, যেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে, কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে। কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে। ওবায়দুল কাদের, ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি, কলকাতার, ভারতের উদ্যানে ঘুরে বেড়ায়, আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে, আমাদের 6 বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে। আমরা আজকে যখন উত্তরায় কথা বলি, আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে, বাবাদের চোখ থেকে, ভাইদের চোখ থেকে, বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে। অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট, এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে, যে ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে? আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে, কোন পদ ব্যবহার করে, নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইস গুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না। সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনের রয়েছে, তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে। আমরা যেভাবে 5 আগস্টের দিন পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে, বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য, আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো। একটি জিনিস মনে রাখবেন, ওই যে দোসররা, ওই যে দোসরের এজেন্টরা, ওই যে দোসরের দেশগুলো, এগুলো কিন্তু এখনো থেমে নেই। তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে। তারা কিন্তু এখন বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবল দেওয়া যায়। আমাদের ছোট ছোট স্বার্থ, আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য, এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন। সামনে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে রেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। শুধু একটি জিনিস মনে রাখবেন, যদি কোনোভাবে আমাদের এই খামখেয়ালির জন্য, ছোটখাটো স্বার্থের জন্য কোনোদিন ওই ফ্যাসিস্টরা এই পাল্টা আক্রমণ চালাতে পারে, এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা, বোনেরা, এই বাংলাদেশের জনগণ, বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ হওয়ার স্পিরিট ছিল, সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে, যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে উত্তরার বিএনএস থেকে পাল্টা একটি ওই আক্রমণ, ফ্যাসিস্টদের কামড় দেওয়ার অগ্রযাত্রা শুরু হয়েছিল। সবশেষে ওই 18 ছাত্র জনতার অভ্যুত্থানের যে প্রাণের স্লোগান, সেই স্লোগান দিয়ে শেষ করছি। সবাইকে একসাথে বলতে হবে, কোটা না মেধা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ,
জনগণের যুদ্ধ এখনো শেষ হয়নি। যতদিন না জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হচ্ছে, ততদিন ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই জারি রাখতে হবে। তো প্রিয় দর্শক, এই দুই সমন্বয়কের কথা শুনে আপনার কি মনে হয়? ডক্টর ইউনূসের কি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।